আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঐক্যবদ্ধ আন্দোলন কিংবা রাজনৈতিক সমঝোতা অথবা যুগপৎভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সিট ভাগাভাগি করা, এই বিষয়টি আপনার কাছে কেমন মনে হচ্ছে? খুব অসম্ভব মনে হচ্ছে? এবং ঠিক এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি, একই কথা কিন্তু আগস্ট মাসের ২য় সপ্তাহে আমি বলেছিলাম। এবং আগস্ট মাসের একেবারে প্রথম দিকে, সম্ভবত ৮ তারিখ বা ৯ তারিখে এক ভদ্রলোক আমার সঙ্গে কথা বললেন, এবং আমি সে যে জামাতের লোক আমি জানতাম না। তো টেলিফোনে এর আগে একবার বা দুবার তার সঙ্গে আমার কথা হয়েছিল, সাম নোমানি। তো তিনি আমার একটা ফেসবুক স্ট্যাটাসের বা যেকোনো একটা ভিডিওর বরাতে আমার সঙ্গে কথা বলছিলেন, এবং সেই কথাগুলো তিনি আমার অজান্তে রেকর্ড করে ব্যক্তিগত আলাপ তিনি সেটি ছড়িয়ে দিয়েছিলেন। তো সেই যে অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে আমি তাকে যে কথাগুলো বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতি যেদিকে এগুচ্ছে জুলাই মাসের ৮ তারিখের দিকে, সেখানে এখন যে জামায়াত ইসলামী খুব লম্ফজম্ফ করছে, আনন্দ এবং উল্লাস প্রকাশ করছে, এটি আগামীতে তাদের জন্য বুমেরাং হবে। এবং এই রাজনীতির যে সুসময়, সেই সুসময়টি চলে গিয়ে প্রথম যে ঝামেলা, সেটি রাজপথে, প্রাসাদের ভিতরে এবং বাইরে। প্রথম ঝামেলাটি জামাতের জীবনে আসবে, এবং দ্বিতীয় ঝামেলাটা আসবে বিএনপির উপর। এর কারণ হলো এই দুটো দলই বিপ্লবের যে মাধুর্য, এটি অনুভব করতে পারেনি, উদার হতে পারেনি। তো সেটার পরে বহুজনে বহু কথা বলেছেন, অনেকে অভিমান করেছেন, অনেকে রাগ করেছেন, অনেকে গালাগাল দিয়েছেন, এবং দুটো দলেরই যারা কর্তা ব্যক্তি তারা কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছেন। এর কারণ হলো জামাত সেই ২০০৯ সন থেকেই যথাসাধ্য চেষ্টা করেছে আমার সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করার জন্যে। আর আমি আমার অবস্থান থেকে এই দলটিকে যতটুকু সম্ভব আমার লেখনী দ্বারা, আমার বক্তব্য দ্বারা, এবং কখনো কখনো আমার যে সংযোগ রয়েছে সরকারের সঙ্গে, তা দিয়ে জামাতের যারা লোকজন আছেন বিভিন্ন সময় যখনই আমার কাছে এসেছেন, কাউকে নাম বলে আমি ছোট করতে চাই না, এখানে একেবারে টপ টু লো আমি তাদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। আমি যখন দিগন্ত টেলিভিশনে টক শো করতে যেতাম সংসদ সদস্য হিসাবে, এর চেয়ে বড় আর ঝুঁকি হতে পারে না ২০০৯-১০ সনে। কিন্তু জামাতের নেতৃবৃন্দ আমাকে বলতেন যে, আপনি সাহসী মানুষ, কেন আসবেন না? আপনি আপনার কথা বলবেন। অন্য সব আওয়ামী লীগের মতো আমি সেই কাজগুলো করিনি। আমি দিগন্ত টেলিভিশনে অনুষ্ঠান করেছি। নয়া দিগন্তে লিখেছি। সেই ৯-১০ সন থেকে একেবারে এই ২০২৪ সনের ঠিক আগস্ট মাস পর্যন্ত। আওয়ামী লীগের সবাই নিষেধ করেছে। স্বয়ং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে, রনি সাহেব এই জামাতের পত্রিকায় না লিখলে হয় না। তারপর আমার শুভানুধ্যায়ী সবাই নিষেধ করেছে। আমি আরও কয়েকটা পত্রিকায় লিখতাম, এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক থেকে শুরু করে অন্য সবাই রিকোয়েস্ট করেছেন। বসুন্ধরার মালিকরা বলেছেন যে, যেভাবে হোক রনি সাহেব আমাদের পত্রিকায় শুধু লিখুন। প্রথম আলোতে যারা লেখেন তারা যেভাবে অন্য কোনো পত্রিকায় লেখেন না। উনার কি দরকার? উনি যত টাকা পারিশ্রমিক চান দেয়া হবে, এবং উনি সপ্তাহে যে কয়টি লেখা লিখতে চান অফুরন্ত তার যাকে বলা হয় সুযোগ সুবিধা দেয়া হবে। এবং একটা সময় সপ্তাহে ৩-৪টি লেখা আমি শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনই লিখতাম।
মঙ্গলবারে ছাপা হতো, প্রতি মঙ্গলবারে মোগল হেরেমের দুনিয়া কাঁপানো প্রেম। তারপরে আমার যে কারাগারের বই কারাদহন প্রতিদিনই ছাপা হতো, সপ্তাহে ১ দিন। আর প্রতি যাকে বলা হয় শুক্রবারে বা শনিবারে সম্ভবত আমার সাপ্তাহিক কলাম বাংলাদেশ প্রতিদিনে ছাপা হতো। অর্থাৎ এই পত্রিকাটি কেবলমাত্র গোলাম মোল্লা রনি নিজে মালিক হলেও যেভাবে লিখতে পারত না, ঠিক সেইভাবে কিন্তু আমি এই পত্রিকাটিকে ব্যবহার করেছি। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের ১ নম্বর পত্রিকা হিসেবে, সর্বাধিক পঠিত পত্রিকা হিসেবে এখানে একটা লেখা ছাপানোর জন্যে অনেকেই চেষ্টা তদবির করেন। কিন্তু আমি সেই সুযোগ থাকা সত্ত্বেও নয়া দিগন্তে লিখেছি। বাংলাদেশ প্রতিদিনে আমি প্রতিটি লেখার জন্য যে পারিশ্রমিক পাই, এটি বাংলাদেশে যারা সংবাদপত্রে লেখেন সর্বোচ্চ। প্রথম আলোতে যারা লেখেন কেউ বলতে পারবেন না যে আমার চাইতে তারা প্রতিটি লেখায় বেশি পারিশ্রমিক পান। প্রতি সপ্তাহে সম্পাদকীয়ের জন্য বেশি পারিশ্রমিক পাই, এখন পর্যন্ত, আগেও পেতাম। তো সেই পারিশ্রমিকের ৫ ভাগের ১ ভাগও নয়, সেই পারিশ্রমিকে আমি নয়া দিগন্তে লিখতাম। এবং অবাক করার ব্যাপার হলো যে নয়া দিগন্তের অর্থনৈতিক সংকট এত প্রকট যে আমি প্রায় ৫ লাখ টাকা এখন পাই তাদের কাছে। নয়া দিগন্ত পত্রিকার কাছে আমার লেখা যে সম্মানী, এই বাবদ ৫ লাখ টাকা পাওনা রয়েছে। তো টাকার জন্য নয়, অন্য কোনো কিছুর জন্য নয়, আমার কাছে মনে হয়েছে যে জামাত বা তাদের মুখপাত্র এই সময়টিতে আমার সাহায্য করা উচিত। তো আমি মাহমুদুর রহমান মান্না সাহেবকে রিকোয়েস্ট করেছি, তারা কিন্তু লেখেননি। জনাব কাদের সিদ্দিকী সাহেবও লেখেননি, এমনকি আরও অনেক লেখক। আমি মেজর আক্তারের মতো মানুষকে বলেছি যে আমি নয়া দিগন্তকে বলে দিচ্ছি বা আপনি লিখুন সেখানে, কেউ কিন্তু লেখেননি। তো কাজেই আমার মতো একটা লেখক যার লেখা সব পত্রিকায় ছাপা হচ্ছে সর্বোচ্চ পারিশ্রমিকে, তো তিনি নয়া দিগন্তেতে এই যে ২০০৯ থেকে ২৪ পর্যন্ত লিখলেন, আচ্ছা বলেন তো আমার স্বার্থটা কি? আমার একটা উদ্দেশ্য ছিল যে তারা মাজলুম, তাদেরকে সহযোগিতা করা, নাথিং মোর। তো সেই আমি যখন আগস্ট মাসের প্রথম সপ্তাহে বললাম যে জামাত ভুল করছে, তো জামাতের যারা তরুণ তুর্কি অকথ্য ভাষায় গালাগাল দেওয়া শুরু করলেন। তারপরে বিএনপির যারা তরুণ তুর্কি তারাও গালাগাল দেওয়া শুরু করলেন যে এই লোক এই আবার পোল্টি মারছে। এখন চিন্তা করুন ২০১৮ সনে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে কোনো উন্মাদও যেত না, সাহস পেত না। কিন্তু যখন আমি বিএনপিতে গিয়েছিলাম, আর এখন বাংলাদেশে কোনো উন্মাদও খুঁজে পাবেন না যে কিনা বিএনপি ছেড়ে, বিএনপির মতো একটা নিরাপদ আশ্রয় ছেড়ে জামাতে যেতে চাইবে বা জামাতের মতো একটা আশ্রয় ছেড়ে এখন আওয়ামী লীগের কথা বলবে। কিন্তু দেশের প্রয়োজনে, রাজনীতির বিশ্লেষণে আমার কাছে যেটা সত্য মনে হয়েছে বা এখন যেটা মনে হয়, আমি সে কথাটাই নির্বিবাদে বলি। আপনার হয়তো অনেকে দ্বিমত করতে পারেন, অমত করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো যে বিরোধের কথা, বিএনপি জামাতের বিরোধের কথা, তারপর বিএনপি এবং জামাতের রাজনীতিতে আগামী দিনে কি কি সমস্যা হতে পারে, এটি নিয়ে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে আমি যে কথাগুলো বলেছিলাম, এখন এটি অলমোস্ট 90% রিয়ালিটিতে চলে এসেছে, বাস্তবতায় চলে এসেছে। এবং এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে এখন অহিনকুল সম্পর্ক। তারপর প্রথম দিকে সমন্বয়কদের সঙ্গে, ক্যান্টনমেন্টের সঙ্গে, তারপর ডক্টর ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক ছিল, এটি এখন আর নেই, একেবারেই নেই, বরং রিভার্স হয়ে গেছে। একই অবস্থা বিএনপির সঙ্গে সমন্বয়কদের সম্পর্কটা প্রকাশ্যে, জামাতের সঙ্গে অপ্রকাশ্য দ্বন্দ্ব, কিন্তু বিএনপির সঙ্গে সরকারের দ্বন্দ্ব অপ্রকাশ্য নয়, প্রকাশ্য। আরও অনেক সমস্যা আছে ভিতরে, ভীষণ রকম সমস্যা আছে। তো এই সমস্যাগুলোর প্রেক্ষিতে আগামীতে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হবে। এখানে যে কিংস পার্টি গঠন করার কথা শোনা যাচ্ছে, ১ ডজন কিংস পার্টি,
এবং সেই কিংস পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য নামকা ওয়াস্তে আরও প্রায় 40-50টি বিভিন্ন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মূল ধারার যে বড় বড় রাজনৈতিক দল তাদেরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং এই কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। অনেক দায়িত্ববান ব্যক্তি বলছেন যে সেনা শাসন ভালো ফলাফল বয়ে আনেনি, আমরা ওদিকে যাব না, যাচ্ছি না। এ কথা যত বলা হচ্ছে, আপনার মাথায় যদি ন্যূনতম বোধ থাকে, আপনি ধরে নেন যে এখানের থেকেই আপনার সন্দেহটা শুরু। তো এর ফলে কি হচ্ছে, রাজনীতি আর এখন রাজনীতিবিদদের হাতে নেই।